ভুতুড়ে আড্ডা। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনাদেরকে স্বাগতম আমার চায়ের কাপে ভুতুড়ে আড্ডা ইউটিউব চ্যানেলে। আজ আবার চলে এলাম আরেকটি নতুন গা শিউড়ে ওঠা ভুতুড়ে গল্প নিয়ে। আমি ইমন, থাকবো আপনাদের সাথে পুরোটা গল্প জুড়ে। ভয়ঙ্কর সব গল্প শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের গল্প। গল্পের নাম লাশ কাটা ঘর। কলকাতার উপকণ্ঠে এক আধা শহর আধা গ্রাম এলাকায় অবস্থিত ছিল একটি পুরনো হাসপাতাল। নাম শ্রীধাম হাসপাতাল। লোকের মুখে মুখে এটি ছিল এক ভয়াল নাম, বিশেষত এর পেছনের পুরনো মর্গ ঘরটি নিয়ে। জায়গাটিকে স্থানীয়রা ডাকত লাশ কাটা ঘর নামে। দিনের আলোয় সেখানে যাওয়া গেলেও সূর্য ডোবার পর কারো সেখান দিয়ে হাঁটার সাহস ছিল না। গল্পটি শুরু হয় 2019 সালের ডিসেম্বর মাসে। আমার নাম অর্ণব চৌধুরী, পেশায় সাংবাদিক। কলকাতার একটি জনপ্রিয় পত্রিকায় কাজ করি। সেদিন আমার এক বন্ধু চিকিৎসক অনিরুদ্ধ মিত্র ফোন করল। অর্ণব, তোকে একটা ভয়ঙ্কর জিনিস বলার আছে, শোনার সাহস আছে তোর? আমি হেসে বলি, তোরা ডাক্তার, তোদের মুখ থেকে ভয়ঙ্কর কথা শুনতে আমার আগ্রহ সব সময়, বল। অনিরুদ্ধ একটু চুপ করে রইল, তারপর বলল, তুই শ্রীধাম হাসপাতালের মর্গের কথা জানিস তো? ওই যে শ্মশান পাড়ের পিছনে যে লাশ কাটা ঘর? হ্যাঁ, অনেক কিছু শুনেছি, ভয়াবহ কাহিনী বলে লোকজন। ওখানে গত সপ্তাহে একটা নতুন লোক নিয়োগ করেছিলাম, নাম চঞ্চল মণ্ডল। তৃতীয় দিনেই ওর অবস্থা এত খারাপ হয়ে যায় যে হাসপাতালের মানসিক বিভাগে ভর্তি করতে হয় ওকে। ও বলল, রাতে মৃতদেহ কাটা ঘরের ভিতরে নাকি কেউ হাঁটে, হাসে, আর মাঝে মাঝে কাঁদেও। আমি থ মেরে যাই। এটা কি তোর রটানো গল্প? না, আমি নিজেই সেদিন নাইট ডিউটিতে ছিলাম। শুনেছিলাম সেই অদ্ভুত আওয়াজ, কেউ যেন ফিসফিস করে ডাকছে, এসো, আমার হাড়গুলো জোড়া লাগাও। আমার মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়। শোনার পর রাতটা ঠিকঠাক ঘুমোতে পারিনি। সাংবাদিক হিসাবে বহু খুনোখুনির গল্প কভার করেছি, কিন্তু লাশের চোখ হঠাৎ খুলে যাওয়ার গল্পটা, এটা একেবারে অন্যরকম হয়। পরদিন দুপুরবেলা আমি শ্রীধাম হাসপাতালে যাই, পরিচয় দিয়ে একজন রিপোর্টার হিসাবে। উদ্দেশ্য জানাই হাসপাতালের পুরনো অংশের ইতিহাস নিয়ে প্রতিবেদন তৈরি করব। প্রশাসনিক দিকটা ঘেঁটে দেখতে চেয়েছিলাম, তবে আমার লক্ষ্য ছিল স্পষ্ট, লাশ কাটা ঘর। হাসপাতালের সুপার ডাক্তার সমরেশ ব্যানার্জি প্রথমে একটু আপত্তি করলেও পরে বলতে রাজি হন। ওই জায়গাটা এখন আর কাজে আসে না, পুরনো বন্ধ ঘর, ভয় পাবেন অর্ণববাবু। আমি মুচকি হাসলাম, আপনারা তো ডাক্তার, ভয় বিশ্বাস করেন না। তিনি একটু চুপ গলায় বললেন, ভয় নয়, বিশ্বাস করি, সম্মানে। ওই ঘরে যারা কাজ করেছে তাদের কেউই স্বাভাবিকভাবে নেই। লাশ কাটা ঘরটা ছিল হাসপাতালের একেবারে পেছনে, শ্মশানের লাগোয়া। একটা লোহার দরজা, অর্ধেক জংধার। ভিতরে ঢুকতেই একটা মিশ্রি গন্ধ, পুরনো পচা মাংস, ফিনাইলের মিশ্রণ। ঘরটা প্রায় 20 ফুট লম্বা, অন্ধকার আর শীতল, দেওয়ালে লালচে দাগ। কেউ বলল
রক্তের পুরনো দাগ মুছে যায়নি এখন। আমি চুপচাপ দাঁড়িয়ে ছবি তুলছিলাম। সঙ্গে থাকা ওয়ার্ড বয় রবীন্দ্র একটু থতমত খেয়ে বলল, স্যার, আর ছবি তুলবেন না। দুপুর ঠিক আছে, কিন্তু বিকেলের পর এখানে দাঁড়িয়ে থাকা বিপজ্জনক। ঠিক তখনই একটা ঠান্ডা হাওয়া কানে এসে লাগলো। জানালাহীন ঘরে হাওয়া কেমন করে ঢুকলো? হঠাৎ এক কোণে রাখা স্টিলের টেবিলের উপর ঢাকা দেওয়া একটা মৃতদেহের দিকে চোখ গেল। আমি জানতে চাইলাম, ওটা ওখানে এখনো রাখা কেন? রবীন্দ্র বলল, কাল রাতেই এনেছে। পরিচয়হীন আত্মহত্যা মনে হচ্ছে। আমি ছবি তুলতে টেবিলের কাছে যেতেই একটা ঠান্ডা ফিসফিসানি কানে বাজল, আরেকটা কেটে দাও, আমি তো মরিনি। মনে হলো যেন গলার কাছ থেকে কেউ নিঃশ্বাস ফেলল। আমি শ্বাস চেপে দিই, মাথা ঘুরে উঠছে, চোখ টেবিলের দিকেই আটকে গেছে। হঠাৎ চোখটা খুলে গেল। হ্যাঁ, সেই মৃতদেহের বাম চোখটা হঠাৎ খট করে খুলে গেল। সে তো সাদা চোখে তাকিয়ে আছে আমার দিকে। আমি আর কিছু না ভেবে পেছনে দৌড় দিলাম। রবীন্দ্র ভয়ার্ত চেহারায় আমার সাথে সাথে দৌড় দিল। বেরিয়ে এসে দেখি কেউ যেন জানে না ঘরের ভিতরে নতুন কোনো লাশ রাখা আছে। আমি বলি, আপনারা বললেন লাশ এনেছেন কাল রাতে। তারা বলল, না স্যার, গত 4 দিন এখানে কোনো মৃতদেহই আনা হয়নি। সেই দিনের অভিজ্ঞতার পর আমার ভেতরে একটা অদ্ভুত তাগিদ কাজ করতে লাগলো, যেন কেউ আমাকে টেনে নিচ্ছে সেই লাশ কাটা ঘরের অতল অন্ধকারে। আমি ফিরে যাব, আবার দেখব, আবার শুনব, কারণ আমার ভিতরের সাংবাদিক সত্তা বলছে এখানে কিছু আছে যা এখনো কেউ জানে না। রাতে ঘরে ফিরেও আমি স্বাভাবিকভাবে থাকতে পারিনি। মোবাইল খুলে যেই ছবিগুলো তুলেছিলাম সেগুলো একটার পর একটা দেখতে থাকি, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা তখনই চোখে পড়ে। একটা ছবিতে টেবিলের ওপরের মৃতদেহটা ঘোমটার বাইরে বসে আছে, আর তার ঠোঁট হালকা হাসি। আমি আটকে উঠি। ওই ছবিটা তো আমি তুলেছিলাম, ঠিক তার আগেই, যখন মৃতদেহ চোখ খুলেছিল। কিন্তু তখন তো সে শুয়েছিল, হাসছিল না। ছবিটা আবার ভালো করে জুম করে দেখি। বাম পায়ের নিচে রক্ত জমাট বাঁধা, আর আশেপাশে টেবিলের নিচে পায়ের ছাপ, যেন কেউ রক্তমাখা পায়ে হাঁটছিল ঘরের ভিতর। পরদিন সন্ধ্যায় আবার অনিরুদ্ধর সঙ্গে দেখা হলো। এবার সরাসরি বললাম, তুই আমাকে ওই ঘরটার সম্পর্কে পুরোটা বল। অনিরুদ্ধ এক গভীর নিঃশ্বাস নিয়ে বলল, তুই জানিস, আজ থেকে ঠিক 17 বছর আগে ওই ঘরেই এক ভয়াবহ ঘটনা ঘটেছিল। আমি চমকে উঠি। কিরকম? এক নার্স, নাম ছিল শিপ্রা, খুব সাহসী মেয়ে ছিল, রাতের ডিউটিতে থাকতো। এক রাতে ওরাই একটা অজ্ঞাত পরিচয় মেয়ে মরদেহ কেটে টুকরো করেছিল, কিন্তু রিপোর্ট বলছিল মেয়েটা নাকি তখনও পুরোপুরি মরেনি। আমার গলা শুকিয়ে এলো। তারপর ওরা বুঝতে না পেরে মৃত ঘোষণা করে ফেলে দেয় মর্গে। কিন্তু শিপ্রা বলেছিল সে নাকি মেয়েটির চোখের কোণে জল দেখতে পেয়েছিল, ওর কাটা পা নড়ে উঠেছিল। সেই রাতের পর থেকে শিপ্রার পাগলামি শুরু হয়। সে বলতো মেয়েটি এখনো ঘরে হাঁটে, আমি মরিনি, এই কথাটা ঘুরে ফিরে শুনতো। শিপ্রার কি হয়েছিল? সেই ঘরের মধ্যেই একদিন ওর লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তখন থেকে কেউ সেখানে থাকতে চায় না।
আমার মাথা ঘুরে যাচ্ছিল, কিন্তু আমি হাল ছাড়লাম না। সেই রাতে সাহস করে হাসপাতালে ফিরে গেলাম। ফোনে রবীন্দ্রকে রাজি করিয়ে সঙ্গে নিলাম। ঠিক রাত 11টা। চারদিকে নিস্তব্ধতা, কেবল মাঝে মাঝে কুকুরের ঘেউ ঘেউ। লাশ কাটা ঘরের দরজাটা আজও একটু খোলা। আমি মোবাইলের টর্চ জ্বালিয়ে ভেতরে পা রাখলাম। 5 মিনিট, কিছু না। 10 মিনিট, শুধু কাঁপুনি। 15 মিনিট পরে টক 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 টক। আমার স্পষ্ট শোনা গেল পায়ের শব্দ। কনক্রিটের ওপর কেউ খালি পায়ে হাঁটছে, কিন্তু চারপাশে কেউ নেই। আবার সেই শব্দ, ধীর গতির, ভারী পা, যেন একটা কাটা পায়ের ভারে শব্দটা টানাটানি ভাবে হচ্ছে। মনে হলো আমার পেছনে কেউ দাঁড়িয়ে। আমি ধীরে ধীরে ঘুরে দাঁড়ালাম, কিন্তু কেউ নেই। শুধু শুধু একটা জোড়া রক্তমাখা পায়ের ছাপ, ঠিক আমার পেছনে, মেঝেতে গাঢ় হয়ে উঠছে। রাতটা আমি আর রবীন্দ্র কোনোভাবে বেঁচে বেরিয়ে আসি। আমরা কেউ কথা বলিনি। হাসপাতালের গেট পেরোনোর পর শুধু রবীন্দ্র বলল, স্যার, আমি আর কোনোদিন ওই ঘরে ধারেও যাব না। কিছু আছে ওখানে, কিছু অস্বাভাবিক। আমি মাথা নাড়লাম। কিছু একটা সত্যিই আছে, অদৃশ্য কিন্তু অনুভবযোগ্য। পরদিন দুপুরে আমি ডাক্তার অনিরুদ্ধর কাছ থেকে জানতে পারি শিপ্রার জিনিসপত্র হাসপাতালেই সংরক্ষিত ছিল। সে যে রাতে মারা যায় তার আগের রাতে সে একটা চিরকুট লিখেছিল। ও কিছুদিন ধরে একটা ডায়েরি লিখছিল, যদিও হাসপাতাল সেটা গোপন রেখেছিল। অনিরুদ্ধ আমার আগ্রহ দেখে একটুও বিস্মিত হলো না। সে আমাকে নিয়ে গেল হাসপাতালের পুরনো রেকর্ড রুমে। ধুলো মাখা আলমারির ভেতরে একটা পলিথিন মোড়ানো প্যাকেট। সেখানে ছিল সেই ডায়েরি। আমি সেটি হাতে নিলাম। পাতাগুলো ছেঁড়া, কিন্তু লেখাগুলো স্পষ্ট। প্রথম পাতাতেই লেখা, যদি আমি না বাঁচি, যদি কেউ পড়ে এই ডায়েরি, জেনে নিও ও মরেনি, ও এসেছিল ফিরে আমার ভুলের প্রতিশোধ নিতে। আমি গলা শুকিয়ে আসা সত্ত্বেও পাতাগুলো উল্টাতে থাকলাম। 16 সেপ্টেম্বর রাত 12:20। আজ এক নতুন মেয়ের দেহ এলো। খুব অদ্ভুত। চেহারা প্রায় অচেনা, পুড়ে গেছে অর্ধেক মুখ, কিন্তু বাম চোখটা ঠিকভাবে খোলা ছিল। আমি দেখলাম চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। 17 সেপ্টেম্বর রাত 3:40। আমি নিজে কাটা দেহটা প্যাক করে রেখেছিলাম, কিন্তু যখন সকালে রাউন্ডে গেলাম দেখি টেবিলের ওপর লাশ নেই। পরে শুনি আবার ওটাকে মৃত ঘোষণার রিপোর্ট দিয়ে পাঠানো হয় অন্য ঘরে। কে নিয়ে গেল? কিন্তু কিভাবে? কে লিখলো সেই রিপোর্ট? আমি কিছুই জানি না। 18 সেপ্টেম্বর রাত 2:15। আমি আজ রাতের ডিউটিতে একা। মনে হচ্ছে কেউ আমায় ডাকে, শিপ্রা, শিপ্রা। কেউ যেন জানে আমি ভুল করেছি। আমি গুনে গুনে 3 বার স্টোরের দরজা লাগিয়েছি, কিন্তু বারবার খুলে যাচ্ছে। কেউ যেন ভিতরে কিছু খুঁজছে। 19 সেপ্টেম্বর রাত 1টা। আজ আমি ওর মুখটা দেখেছি। একচোখা মেয়ে, পুড়ে যাওয়া গাল, কিন্তু ঠোঁটে একটা চিরস্থায়ী হাসি। ওর পা ছিল না, হাঁটতো না, ভেসে বেড়াতো। আমি চোখের সামনে দেখেছি টেবিল থেকে নেমে দরজার দিকে যেতে। আমি থেমে যাই। শরীর কাঁপছে, স্পন্দন যেন দ্বিগুণ হয়েছে।
অনিরুদ্ধ ধীর গলায় বলল, ডায়েরির শেষ পাতায় কিছু লেখা ছিল না, শুধু একটা রক্তমাখা ছাপ ছিল, একটা পাতলা মেয়ের পায়ের ছাপ। আমি বললাম, তাহলে মেয়েটা কি এখনো? অনিরুদ্ধের চোখে ভয় জমে উঠল। ও এখানে আছে অর্ণব, শুধু শরীর নেই, কিন্তু ওর উপস্থিতি আছে। ওর অপেক্ষা এখন শুধুই প্রতিশোধ। ডায়েরির শেষ পাতাটা হাতে নিয়ে আমি অনেকক্ষণ স্তব্ধ হয়ে বসেছিলাম। পৃষ্ঠাটায় কিছু লেখা নেই, শুধু একটা লালচে দাগ। মনে হচ্ছিল একজোড়া পায়ের ছাপ, পাতলা খালি পা, যেন কেউ ওই পৃষ্ঠার উপর দিয়ে হেঁটে গেছে। আমি আর অনিরুদ্ধ সেই দিন আর কিছু বলিনি। ও শুধু বলেছিল, তুই এখানেই থাম। পেশা একটা জিনিস, কিন্তু জীবন তার চেয়েও দামি। যা খুঁজছিস সেটা হয়তো তোর পক্ষে সহ্য করার মতো ক্ষমতা নেই। কিন্তু আমি থামিনি। আমি চেয়েছিলাম প্রমাণ, তথ্য, সত্য, যেটা এত বছর ধরে চাপা পড়ে আছে। তারপর আবার এক রাত আমি ফিরে গেলাম শ্রীধাম হাসপাতালে। এবার একা নয়, সঙ্গে ছিল আমার ভিডিও ক্যামেরা, সাউন্ড রেকর্ডার আর গলায় একটা ছোট্ট রুদ্রাক্ষ মালা। মা দিয়েছিল, বলেছিল ভয় পেলে পড়তে। রাত 1:45। আমি মর্গ ঘরের সামনে দাঁড়িয়ে, তালা খোলা ছিল। কেউ বলল দুপুরে আবার ব্যবহার করা হয়েছিল একটা লাশ কাটার জন্য। আমি ক্যামেরা চালু করলাম। মেঝেতে রক্তের ছোপ, দেয়ালে দাগ, বাতি ঝিমঝিম করছিল। ঠিক তখন পেছন থেকে একটা আওয়াজ, অর্ণব। আমি চমকে পেছনে তাকালাম, কেউ নেই। কিন্তু ক্যামেরার স্ক্রিনে আমি দেখতে পেলাম একজন মেয়ে দাঁড়িয়ে আছে আমার ঠিক পেছনে। এক চোখা পুড়ে যাওয়া মুখ, আর ঠোঁটে হালকা সেই অশরীরে হাসি। আমি গলা শুকিয়ে গেলেও ক্যামেরা চালিয়ে এগিয়ে গেলাম। টেবিলের ওপর একটা সাদা চাদর ঢাকা মরদেহ। ধীরে ধীরে চাদরটা নাড়তে শুরু করলো নিজেই। তারপর হঠাৎ একটা হাত বেরিয়ে এলো। আমার পায়ের নিচ থেকে মাটি যেন সরে গেল। চোখ মেলে মেয়েটিকে তাকালাম আমার দিকে। সেই পুরনো চোখ, কিন্তু এবার ঠোঁটে রক্ত। সে বলল, তুইও কি আমার মতোই আমাকে ফেলবি? তোদের মতো ওদেরও কি বিচার হবে না? আমি কেঁপে গেলাম। সেই মুহূর্তে আমার ক্যামেরা হাত থেকে পড়ে গেল, আর শব্দ আসতে লাগলো চারপাশ থেকে। আমাকে কে কাটলো? আমি তো মরিনি, আমি বাঁচতে চেয়েছিলাম। ঘরটা যেন অন্ধকার হয়ে গেল। দরজা নিচে থেকে আটকে গেল, বাতি নিভে গেল। তারপর সেই মেয়েটি ধীরে ধীরে ভেসে এলো আমার দিকে। আমি জ্ঞান হারালাম। যখন জ্ঞান ফিরল তখন ভোর 4টা। আমি হাসপাতালের বারান্দায় শুয়ে, হাতে ক্যামেরা নেই, ব্যাগ নেই, অথচ গলায় মা দেওয়া রুদ্রাক্ষ মালাটা এখনো আছে, আর পকেটে শিপ্রার ডায়েরির একটা ছেঁড়া পাতা। ও ফেরে, যাকে ভুলে যাওয়া হয় সে কখনো চলে যায় না। আমি বাড়ি ফিরে আসার পরে প্রায় 3 দিন ঘর থেকে বের হইনি। শরীর কেমন যেন দুর্বল হয়ে পড়েছিল, চোখে কালি, আর ঘুম হলেই মনে হচ্ছিল সেই মেয়ে, এক চোখা পুড়ে যাওয়া মুখে ঠোঁটের কোণে এক তীব্র অভিমানী হাসি নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। সেই রাতে দেখা স্বপ্নটা ছিল আরো ভয়ঙ্কর। আমি শুয়ে আছি, আর কেউ আমার বুকের উপর বসে বলছে, তুই তো আমাকে দেখতে চেয়েছিস,
তাই না? এবার তুইও আমাকে নিয়ে থাক। হঠাৎ ঘুম ভেঙে দেখি বুকের উপর বোঝা আর নেই, কিন্তু ঘরের দরজা হাওয়ায় খুলে গেছে। পরের দিন অনিরুদ্ধকে সব জানালাম। ওর মুখ ফ্যাকাশে হয়ে গেল। তোর এখন যা হচ্ছে সেটা আক্রমণ নয়, এটা এক ধরনের সংযুক্তি। তোর সঙ্গে আত্মাটা সংযোগ তৈরি করেছে। খুব সাবধানে থাকিস, ও তোর শরীর চাইতে পারে। কিন্তু শরীর ছাড়া আত্মা টিকে থাকে কিভাবে? আমি জিজ্ঞেস করলাম। অনিরুদ্ধ তখন আমাকে জানালো এক ভয়াবহ সত্য। এই হাসপাতালে আগে একজন নার্স কাজ করতেন, মায়া বিশ্বাস। তিনি ছিলেন এক গোপন কালো তন্ত্র চর্চাকারী। তার বিশ্বাস ছিল যেসব আত্মা দেহ পায় না তারা পথভ্রষ্ট হয়ে পড়ে, কিন্তু বিশেষ এক তান্ত্রিক প্রক্রিয়ায় সেই আত্মাকে বাঁধা যায় কিছু জায়গায়, দেহ ছাড়া, তবে চেতনা সম্পন্ন। শোনা যায় সেই মায়া বিশ্বাসী সেই মেয়েটির দেহ নিয়ে কিছু করেছিল। লাশটা শেষ পর্যন্ত দাহ হয়নি, রাখা হয়েছিল হাসপাতালে তলায় একটি নিষিদ্ধ কক্ষে, শীতঘর নামে পরিচিত। সেটা বহু বছর ধরে বন্ধ ছিল। আমি বললাম, মানে লাশটা এখনো আছে? হ্যাঁ, সম্ভবত। আর সেটা যদি সত্যি হয় তবে ওই আত্মা পুরোপুরি মুক্তি নয় এবং সেই দেহের সঙ্গে জড়িতই আছে। আমি স্থির করলাম, যেভাবেই হোক আমি সেই শীতঘর নামক কক্ষটা খুঁজে বের করব। সেই রাতে আবার হাসপাতাল। এবার আর ভয় নয়, মনে হচ্ছিল একটা প্রতিজ্ঞার মতো, যে মেয়েটিকে ভুলভাবে মারার ঘোষণা করা হয়েছিল তার আত্মা যদি এখনো সেখানে ছুটে বেড়ায় তবে সত্য জানার অধিকার আমাদেরই। সিকিউরিটি গার্ড পুরনো বয়স্ক একজন ভদ্রলোক জানালেন, নিচতলার পুরনো ওষুধ ঘরের পাশেই একটা সিঁড়ি ঘর আছে, যেটা এখনো তালাবদ্ধ। চুপি চুপি আমি গিয়ে দেখি, হ্যাঁ, একটা জং ধরা লোহার দরজা, যার উপর ধুলো জমে পাথর হয়ে গেছে, আর তার উপর লেখা শীতঘর, অনধিকার প্রবেশ নিষেধ। চেষ্টা করে তালা ভাঙলাম না, কারণ দরজাটাই আধখোলা ছিল। ঠান্ডা এক ধোঁয়ার মতো কিছু বেরিয়ে আসছিল ভেতর থেকে। ভেতরে ঢুকেই আমি দেখতে পেলাম একটা কাচের বক্সের মধ্যে কিছু একটা, আর তার ভেতরে ছিল একটা অর্ধেক দগ্ধ দেহ। চোখ দুটা খোলা, মুখে চাপা হাসি, আর বাম পা নেই, ঠিক সেই মেয়েটি। কিন্তু আশ্চর্যের বিষয়, ওর দেহে পচন নেই, রক্ত জমাট অবস্থাতেই আছে, আর গায়ের পাশে রাখা একটা লাল কাপড়ে মোড়া পাতার টুকরো, যাতে তামিল ভাষায় কিছু লেখা। হঠাৎ পেছন থেকে শব্দ। আমার শরীরটা যদি না পড়ে আমি কেন ঘুমোতে যাব? আমি ধীরে ধীরে পেছনে ঘুরলাম। কেউ নেই, কিন্তু কাচের বাক্সের ভেতরের দুটো চোখ সোজা আমার দিকে তাকিয়ে আছে। শীতঘরের ভেতর দাঁড়িয়ে আমি অনুভব করছিলাম এই জায়গাটায় সময় আটকে আছে, যেন এখানে রাত বা দিন নেই, শুধু এক অনন্ত আত্মা। কাচের বাক্সের ভেতরের মেয়েটি শরীর দেখে আমি নিশ্চিত এটা কোনো সাধারণ মৃত্যু ছিল না, এটা ছিল এক উপলব্ধি ব্যর্থ আত্মার বন্দিত্ব, যাকে দেহ ছাড়া পুরোপুরি মুক্তি দেওয়া হয়নি। এমনকি আত্মাকে কেটে ভেঙে রেখে দেওয়া হয়েছিল। আমি ভয়ে চিৎকার করতে পারতাম, পালিয়ে যেতে পারতাম, কিন্তু পা দুটো যেন জমে গেল মেঝেতে। শুধু মনে হচ্ছিল কেউ আমার মনের মধ্যে কথা বলছে, আমার শরীর দাও, আমার শেষ ইচ্ছেটুকু পূরণ করো।
আমি ওই লাল কাপড় মোড়ানো পাতাটা পকেটে পুরে বেরিয়ে এলাম। পরদিন সকালে অনিরুদ্ধর কাছে গিয়ে সব খুলে বললাম। ও শুনে হতবাক। তুই বলছিস দেহটা অক্ষত কাচের ভেতর? সেটা সেটা অসম্ভব। 17 বছর ধরে একটা মৃতদেহ এমনভাবে টিকে থাকা অসম্ভব একটা ব্যাপার। আমি টেবিলের উপর রাখলাম সেই পাতাটা। এই লেখাটা কি বুঝতে পারছিস? অনিরুদ্ধ সেটা দেখে চমকে উঠল। এটা তামিল নয়, এটা পুরনো সিদ্ধ ভাষা, কালোতন্ত্রের এক উপশাখা, মৃত যোগ নামে পরিচিত এটা। এর মানে দাঁড়ায় আত্মাকে শরীরবিহীন রেখে ঘূর্ণিতে বেঁধে রাখা যায় যদি তার ইচ্ছা অপূর্ণ থাকে। আমি চুপ করে বললাম, মানে ওই মেয়েটির আত্মা ওখানে বাঁধা কারণ তার ইচ্ছা অপূর্ণ ছিল? হ্যাঁ, আর সম্ভবত কেউ ইচ্ছাকৃতভাবে তাকে এমন অবস্থায় রেখেছে। সেটা হয়তো সেই নার্স মায়া বিশ্বাস। আমি সিদ্ধান্ত নিলাম আমাকে খুঁজে বের করতে হবে সেই মায়া বিশ্বাসের অতীত। খোঁজ নিতে গিয়ে জানতে পারলাম তিনি বহু বছর আগে চাকরি ছেড়ে দেন। একদিন হঠাৎ করেই, পরবর্তীতে কোথাও কোনো খোঁজ পাওয়া যায়নি। কিন্তু একটা সূত্র বের হলো। হাসপাতালের পুরনো তন্ত্রবিদ্যায় রেজিস্টারে তার নাম ছিল সহযোগী সাধিকা। আরও ভয়াবহ তথ্য জানলাম, মায়া বিশ্বাস হাসপাতালের তুলসী মাঠ নামক এক বদ্ধ এলাকা ঘিরেই থাকতেন। সেই জায়গা এখনো হাসপাতালের পেছনে আছে, জংলাকীর্ণ, উপেক্ষিত আর তালাবদ্ধ। আমি সন্ধেবেলা তুলসী মাঠে গেলাম। জায়গাটা কেমন যেন ঘোর লাগা, চারিদিকে শুকনো গাছ, বিষাক্ত গন্ধ। একটা ভাঙা কুঁড়ে ঘরের সামনে গিয়ে দেখি দরজার গায়ে একটা ত্রিকোণ চিহ্ন আঁকা। তন্ত্রবিদ্যায় একে বলে বন্ধন চক্র, অর্থাৎ যেখানে কিছু বন্দি করা হয় চিরতরে। ভেতরে পা দিয়েই আমি বুঝে গেলাম এই ঘরেই ঘটেছে সব। একটা কাঠের সিন্দুকের ভেতর আমি পেলাম কালো পোড়া কাপড়, কিছু তাবিজ আর একটা পুরনো চিঠি, যেখানে লেখা, যে মেয়েটিকে মেরে ফেলা হয়েছিল ভুল করে, আমি তাকে পুনরায় দেহ ফিরিয়ে আনতে চেয়েছিলাম, কিন্তু হাসপাতাল তাকে দাহ না করে আমায় দিয়ে দিল। এখন ও শুধু আমাকে ডাকে। আমার ভুল তাকে অবিনাশী করে ফেলেছে। মায়া বিশ্বাস। এরপর আমি দেখি ঘরের মেঝেতে একটি চক্র আঁকা মাটি, যার মাঝখানে একটা হাত ভাঙা হাড়ি, আর তার পাশে কিছু অদ্ভুত চুল। না, এটা মানুষের না হলেও এক ধরনের জৈবতন্ত্রীয় অবশিষ্টাংশ। হঠাৎ বাতাস এক ঝটকায় কাঁপিয়ে দিল ঘর। চারপাশের গাছ কেঁপে উঠল। মনে হলো মাটির নিচ থেকে কেউ ডাকছে, আমার দেহ, আমার ইচ্ছা ফিরিয়ে দাও। সেই রাতে স্বপ্নে আবার মেয়েটি এলো। এইবার সে বলল না, চিৎকারও করল না, শুধু দাঁড়িয়েছিল আর আঙুল তুলে দেখালো হাসপাতালের শ্মশানের দিক। তারপর ফিসফিস করে বলল, যেখানে আমার শেষকৃত্য হয়নি সেখানে আমি আজও পড়ে আছি, পুড়িয়ে দাও। আমি বাঁচতে চাই না, আমি ঘুমোতে চাই। মেয়েটির সেই স্বপ্নের কথা আমি মন থেকে মুছে ফেলতে পারিনি। পুড়িয়ে দাও, আমি ঘুমোতে চাই। এই লাইনটা আমার মাথায় গেঁথে রইল। এক সাংবাদিকের মতো নয়, যেন আমি এক মাঝরাতের যাত্রী, যে কোনো এক অদৃশ্য অভিশপ্ত ট্রেনের যাত্রী হয়ে গেছি। গন্তব্য অজানা, কিন্তু থামা অসম্ভব। পরদিন খুব ভোরে আমি হাসপাতালে গেলাম। অনিরুদ্ধকে সব জানালাম। ও কিছুক্ষণ চুপ করে থেকে বলল,
তোর এই অভিজ্ঞতা কেবল তোর না, অনেকেই এই মেয়েটিকে দেখেছে, তবে ও কেবল তাদের কাছেই আসে যারা তার কথা শোনে। তুই এখন ওর ভরসার জায়গা হয়েছিস। আমি বললাম, আমি ওকে মুক্তি দিতে চাই, অন্তত যে ভুল হয়েছিল সেটা শোধরাতে চাই। অনিরুদ্ধ গম্ভীর গলায় বলল, তবে মনে রাখ, আত্মা শুধু আগুন চায় না, চায় প্রাপ্য সম্মান। যদি ভুলভাবে করিস তাহলে ও পুরোপুরি বেঁচে উঠবে, এক অশরীর নয়, এক অমর অভিশাপ হিসাবে। আমি ঠিক করলাম ওই কাচের বক্সের রাখা মৃতদেহটিকে শেষকৃত্য করতে হবে। চুপিসারে হাসপাতালের একজন পুরনো দারোয়ানকে সঙ্গে নিয়ে রাতে বের করে আনলাম সেই লাশ। রাত 1টা। শ্মশানের পিছনে একটা গোপন জায়গা, ওই মর্গের পেছনেই, যেখানে কেউ যায় না। আমি লাশটিকে শুইয়ে দিলাম, মুখে মালা পরালাম, চোখ বন্ধ করে দিলাম। হঠাৎ এক ঠান্ডা বাতাস গায়ে এসে লাগলো। চারদিক নিস্তব্ধ, কিন্তু আমি কানে শুনলাম, অবশেষে মনে হলো মেয়েটি শান্ত হয়ে এসেছে আমার কাছে। আমি কাঠ, ঘৃত দিয়ে চিতা সাজালাম, দেহটি উঠিয়ে রাখলাম ওপরে। ঠিক তখনই হঠাৎ পেছন থেকে আলোর ঝলকানি আর একটা আত্মচিৎকার, না, ও দেহ পোড়ালে তুই ওকে মুক্তি দিবি না, তুই ওকে জাগিয়ে তুলবি। আমি ঘুরে দেখি এক বৃদ্ধা দাঁড়িয়ে, চোখ পুড়ে যাওয়া, পোড়া মুখ, মায়া বিশ্বাস। তিনি দৌড়ে এসে বললেন, ওর আত্মা, তুই ভুল বুঝেছিস, ও মুক্তি চায় না, ও প্রতিশোধ চায়। আগুনে পোড়ানো মানে ওর শক্তি ছড়িয়ে পড়বে বাতাসে, তুই ওকে বাধা অবস্থায় রাখ। আমি বললাম, তাহলে কি করব? তোর যতটুকু দায়িত্ব ততটুকু কর, বাকিটা প্রকৃতি জানে। তুই শুধু ওকে বল, আমি ভুল করেছি, আমি সত্য জানাতে এসেছি, ও যদি ক্ষমা করে তবে নিজেই ঘুমিয়ে যাবে। আমি হাত জোর করে বললাম, তুমি যেভাবেই মারা গিয়েছো আমি জানি না, কিন্তু আমি এখন চাই তুমি ঘুমাও। যাদের ভুলে তুমি বন্দী হয়ে আছো তাদের আমি প্রকাশ করব, আমি তোমার গল্প বলবো দুনিয়াকে। দীর্ঘক্ষণ নীরবতা, তারপর আগুন নিজে থেকেই জ্বলে উঠল। হা করে তাকিয়ে থাকলাম আমি, মায়া আর দারোয়ান। মেয়েটির মুখে প্রথমবারের মতো কষ্টের বদলে শান্তির ছাপ। ঠোঁটের কোণে আর হাসি নেই, শুধু শান্তির ছায়া। চিতা যখন নিভল, দেখি আগুনের ছায়ের মাঝে একজোড়া পদচিহ্ন ধীরে ধীরে হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। মায়া চোখ মুছতে মুছতে বলল, শেষ পর্যন্ত ও গেল, এই প্রথম ও আমাকে ডাকেনি। মেয়েটির চিতা নিভে যাওয়ার পরও আমি হাসপাতালের বাইরে বসেছিলাম বহুক্ষণ। ভোরের আলো ফুটতে শুরু করেছিল, কিন্তু আমার ভেতরের অন্ধকার কাটছিল না। মনে হচ্ছিল, শেষ কি সত্যিই হয়েছে, নাকি সবকিছুর শেষে আরেকটা অপেক্ষা করছে। পরদিন বিকেলে অনিরুদ্ধ ফোন করে বলল, অর্ণব, তুই একটু হাসপাতালে আয়, একটা কাণ্ড ঘটেছে। আমি পৌঁছলাম। সে বলল, আজ সকালে ওয়ার্ড বয়রা লাশ কাটা ঘর খুলে দেখে ঘরের মধ্যে সমস্ত লাশ পেটি উল্টে আছে। দেয়ালে লেখা এক লাইন, আমি ঘুমিয়ে গেছি, কিন্তু গল্পটা জেগে থাকবে। আমার বুক কেঁপে উঠল। আমি জানতাম ওর আত্মা মুক্ত হয়েছে, কিন্তু সে যে কষ্ট নিয়ে, যে অভিমান নিয়েছিল, তা এক জীবনেও নয়, অনেক জীবনে ছড়িয়ে দেওয়ার জন্যই হয়তো আমাকে বেছে নিয়েছিল। আমি সেই লেখাটা কভার করলাম পত্রিকায়। পুরো হাসপাতালের কাহিনী
ভুল করে কাটা মেয়েটি, নার্স শিপ্রা, সাধিকা মায়া, সব কিছু বিশদভাবে লিখলাম। হেডলাইন দিলাম, লাশ কাটা ঘর। এক ভুল কাটার ইতিহাস ও অভিশপ্ত আত্মার করুণ বিদায়। মানুষ কেঁপে উঠল, কেঁদে উঠল, প্রশ্ন তুলল। অভিশপ্ত লাশ কাটা ঘরটি বন্ধ করে দেওয়া হলো সরকারি আদেশে। হাসপাতালও পুরনো অংশ ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয়। কিন্তু গল্পটা কি শেষ? সেদিন রাতে বাড়ি ফেরার পর দেখি আমার ঘরের জানালার কাছে ধোঁয়ার দাগে আঁকা একটা বৃত্ত, ঠিক যেমনটা ছিল তুলসী মাঠে। তার পাশে লেখা, ধন্যবাদ আমার গল্পটা জানাবার জন্য। আমি তো আর মরিনি অর্ণব, আমি এখন ছড়িয়ে গেছি তোর কলমে, তোদের ভয় জাগা রাতে। আমি বুঝলাম, মৃত কেবল একটা শারীরিক ব্যাপার নয়। কিছু কিছু আত্মা মরে না, হারিয়ে যায় না, তারা থেকে যায় গল্প হয়ে, শিক্ষা হয়ে, ভয় হয়ে এবং স্মরণ হয়ে, অমরতা হয়ে। 1 মাস কেটে গেছে। হাসপাতালের পুরনো ভবন এখন প্রায় ভাঙা। শ্রীধাম মর্গ ঘরটির দরজায় বড় তালা ঝুলছে। সরকারিভাবে ঘোষণা দেওয়া হয়েছে এই স্থান আর ব্যবহারযোগ্য নয়। ভবিষ্যতে এখানে একটি নতুন বহুতল গড়ে তোলা হবে। কিন্তু আমার ভিতরে একটা গোপন টান থেকে যাচ্ছিল। সেই ঘরে আরেকবার না গেলে কেমন যেন অসম্পূর্ণ লাগছিল। রাত 2:12। আমি গোপনে প্রবেশ করলাম পুরনো হাসপাতালে, শেষবারের মতো। হাতে শুধু একটা মোবাইল, পকেটে মায়ের দেওয়া রুদ্রাক্ষ মালা, আর কাঁধে ছোট একটা ক্যামেরা। ঘরে পা রাখতেই কেমন যেন নিস্তব্ধ, কিন্তু শূন্য নয়। মনে হলো ঘরটা আমাকে চেনে। হঠাৎ একটা হালকা বাতাস ঘরের ভিতর ঘুরে উঠল। দরজার ফাঁক দিয়ে অন্ধকার সরে গিয়ে যেন একটা আবছা ছায়া দাঁড়িয়ে রইল কোণে। না, সেটা মেয়েটি নয়, সেটা আমি নিজে। হ্যাঁ, কাছে প্রতিফলিত হচ্ছে আমার ছায়া, তবে তাতে আমি একা নই। আমার কাঁধের পেছনে দাঁড়িয়ে একটি মেয়ে, এক চোখা পোড়া মুখ, পায়ের অর্ধেক নেই। আমি চমকে উঠলাম না, বরং শান্তভাবে জিজ্ঞাসা করলাম, তুমি কি এখনো কিছু বলতে চাও? সে মৃদু গলায় ফিসফিস করে বলল, না, আমি চুপ, আমি গল্প হয়ে গেছি। এখন যারা এখানে আসবে তাদের শরীর থাকবে, কিন্তু ভয়টা আমার হয়ে যাবে। আমি বুঝলাম, ও এখন আর আত্মা নয়, ভয় হয়ে গেছে। কিছু ভয় মানুষ বাঁচিয়ে রাখে না, ভয় নিজেই বেঁচে থাকে। এই লাশ কাটা ঘরের ভেতরে প্রতিটি দেয়ালে, প্রতিটি রক্তের ছাপে, প্রতিটি ভুলে কাটা দেহের আর্তনাদে একটি অভিশপ্ত ভয় আজও দম নিয়ে আছে। আমি ঘর থেকে বেরিয়ে এলাম, দরজাটা বন্ধ করলাম, চোখ তুলে দেখলাম কাচে লেখা এক লাইন, শেষ নয়, আবার কেউ ভুল করবেই, তখন আমি ফিরব। ভয়ঙ্কর সব গল্প শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।